ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতা থেকে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর তুমি যদি পারো তাহলে তোমার কবিতাটা খুব ভালোভাবে বোঝা হয়েছে। তোমার স্ক্রিনের মধ্যে যখন কোশ্চেনগুলো উঠবে, ভিডিওটিকে পজ করে প্রথমে তুমি উত্তর দেবে, তারপর মিলিয়ে দেখবে যে তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইউলিসিস? ইউলিসিস কী ধরনের কবিতা? অ্যান এলিজি, আ সনেট, আ ড্রামাটিক মনোলগ, আ লিরিক? ইউলিসিস ইজ আ ড্রামাটিক মনোলগ। ইউলিসিস হচ্ছে একটা ড্রামাটিক মনোলগের উদাহরণ। আচ্ছা, ড্রামাটিক মনোলগ কি না? ড্রামাটিক মনোলগের বেশ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। তুমি যদি ডিটেলসে বুঝতে চাও ড্রামাটিক মনোলগ কি, তাহলে ইউলিসিসের ওপর যে ভিডিওটা তৈরি করা রয়েছে চ্যানেলে গিয়ে তুমি সেটা দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তুমি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। না, ড্রামাটিক মনোলগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যিনি বক্তা হবেন, যিনি স্পিকার হবেন, তিনি কিন্তু কবি হতে পারবেন না। আর ইউলিসিস কবিতায় তুমি আলফ্রেড লর্ড টেনিসনকে একবারের জন্য পাবে না। যাকে গোটা কবিতা জুড়ে পাবে তিনি হচ্ছেন ইউলিসিস, এবং তার সাথে সাইলেন্ট লিসেনার থাকবে। আর এই ইউলিসিস কবিতায় সাইলেন্ট লিসেনার হলো তোমার ম্যারিনার্সরা। তাই এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগের উদাহরণ। তাহলে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইউলিসিস? অপশন সি, a dramatic monologue. Ulysses is the Roman or Latin name for? ইউলিসিস কার রোমান বা ল্যাটিন নেম? এটা নিয়ে তোমাদের অনেকেরই সন্দেহ রয়েছে যে ইউলিসিস কার রোমান না ল্যাটিন নেম। মনে রাখবে, রোমানদের ল্যাঙ্গুয়েজ ছিল ল্যাটিন। তাই প্রশ্ন যাই হোক, ইউলিসিস ইজ দ্য রোমান নেম ফর বা ইউলিসিস ইজ দ্য ল্যাটিন নেম ফর, অপশন কিন্তু সেম হবে, উত্তর একটাই হবে। দেখো কি বলেছে, এতে আছে অ্যাচিলেস, বি হাইটস, সি ইলিয়াড, ডি ওডিসিয়াস। তাহলে ইউলিসিস ইজ দ্য রোমান অর ল্যাটিন নেম ফর অপশন ডি ওডিসিয়াস। মনে রাখবে, রোমান বা ল্যাটিন দুটোর ক্ষেত্রে কিন্তু অডিসিয়াস অপশনটাই ঠিক। হুইচ ব্যাটেল ইজ রেফার্ড টু ইন টেনিসনস ইউলিসিস? টেনিসনের ইউলিসিস কবিতায় কোন যুদ্ধের রেফারেন্স রয়েছে? অপশন এ, দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র, অপশন বি, দ্য ব্যাটেল অফ ট্রয়, অপশন সি, দ্য ব্যাটেল অফ পলাশি, অপশন ডি, ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার। মনে রাখবে, ইউলিসিস কবিতায় যেই ব্যাটেলের রেফারেন্স রয়েছে সেটা হচ্ছে দ্য ব্যাটেল অফ ট্রয়, যেটি হয়েছিল গ্রিকস এবং ট্রোজানসদের মধ্যে। 10 বছর এই ব্যাটেল অফ ট্রয় চলেছিল। আর এই ব্যাটেল অফ ট্রয় হওয়ার কারণ ছিল হেলেন পালিয়ে যায় তার লাভার প্যারিসের সাথে, সেই জন্য ব্যাটেল অফ ট্রয় হয়। তাহলে কোন ব্যাটেলের রেফারেন্স রয়েছে ইউলিসিস কবিতায়? সেটি হচ্ছে দ্য ব্যাটেল অফ ট্রয়, অপশন বি। I will drink life to the lees. Which figure of speech is used here? তোমাদের পরীক্ষায় এরকমভাবে লাইন তুলে দেবে এবং জিজ্ঞাসা করতে পারে যে কোন ফিগার অফ স্পিচ বা রেটোরিক ব্যবহার করা হয়েছে। যেমন এখানে লাইনটা তোলা হয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এইখানে এই লাইনটার মানে হচ্ছে ইউলিসিস জীবনকে আনন্দ করে কাটাতে চায়, ঠিক যেরকমভাবে একজন ড্রাঙ্কার্ড বা একজন মাতাল আনন্দ করে মদ পান করতে চায়। এই লাইনটা কোন ফিগার অফ স্পিচের উদাহরণ? অপশন এ মেটাফোর, অপশন বি সিমিলি, অপশন সি পার্সোনিফিকেশন, অপশন ডি ট্রান্সফার্ড এপিথেট। না, এই লাইনটা হলো মেটাফোরের উদাহরণ, অপশন এ। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই লাইনটা হচ্ছে মেটাফোরের উদাহরণ। মেটাফোর কি না? মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ বা রেটোরিক, যেখানে দুটি সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে তুলনা করা হয় এবং তুলনাটা হচ্ছে অভ্যন্তরীণ। যেমন তুমি যদি লাইনটাকে পড়ো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা একটু বুঝতে সমস্যা হবে কার সাথে কার তুলনা করা হয়েছে এখানে, কারণ তুলনাটা হচ্ছে অভ্যন্তরীণ তুলনা, ইমপ্লাইড একটা কম্প্যারিজন করা হয়েছে। এইখানে লাইফের সাথে ওয়াইনকে তুলনা করা হয়েছে। ঠিক যেরকমভাবে একজন ড্রাঙ্কার্ড মদ পান করতে চায়, ইউলিসিসও তার জীবনটাকে যতটা পরিমাণ সম্ভব আনন্দ করে কাটাতে চায়। তাই এই লাইনটা একটা মেটাফোরের উদাহরণ। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, সাজেস্ট হুইচ অফ দ্য ফলোয়িং থিমস। এই যে লাইনটা তোলা হয়েছে, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, এই লাইনটা কোন থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছে? এ অ্যাডভেঞ্চার, বি মর্টালিটি, সি আইসোলেশন, ডি আইডেন্টিটি শেপড বাই এক্সপিরিয়েন্স। এই লাইনটা কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন, যেখানে বলছেন যে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। এখানে মেট মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড। ইউলিসিস এখানে বলছেন তিনি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি তার একটা অংশ হয়ে গেছেন। তাহলে এই লাইনটা কোন থিমটাকে সাজেস্ট করে? অপশন ডি
আইডেন্টিটি শেপড বাই এক্সপিরিয়েন্স, বিভিন্ন কিছু অভিজ্ঞতা করে তার নিজের যে একটা আইডেন্টিটি তৈরি হয়েছে সেইটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, এই লাইনটা সাজেস্ট করে কোন থিমটাকে? অপশন ডি, আইডেন্টিটি শেপড বাই এক্সপিরিয়েন্স। রেনি হাইটস রেফার্স টু, রেনি হাইটস বলতে কি বোঝানো হচ্ছে? গ্রুপ অফ গডস, অপশন বি রেন, স্টর্ম অ্যান্ড লাইটনিং, অপশন সি কনস্টেলেশন অফ স্টার্স, অপশন ডি অল অফ দিস। রেনি হাইটস মনে রাখবে, হাইটস হচ্ছে একটা ভি শেপড গ্রুপ অফ স্টার্স, একটা ভি এর মতো দেখতে গ্রুপ অফ স্টার্স, যেটা ইন্ডিকেট করে হেভি রেন অ্যান্ড স্টর্মি ওয়েদার। এখানে রেনি হাইটস বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো অপশন সি, কনস্টেলেশন অফ স্টার্স। ইয়েট all experience is an arc wherethrough gleams the untraveled world. Which figure of speech is used here? আবার একটা লাইনকে কোট করা হয়েছে এবং এই লাইনে কোন ফিগার অফ স্পিচ বা রেটোরিক ব্যবহার করা হয়েছে? অপশন এ হাইপারবোল, অপশন বি এলিটারেশন, অপশন সি সিমিলি, অপশন ডি মেটাফোর। এখানে বলা হয়েছে যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা হচ্ছে আর্কের মতো। আর্ক মানে হচ্ছে ডোর বা গেটওয়ে, যেটা দিয়ে দেখা যায় আনট্রাভেলড ওয়ার্ল্ড। এইখানে একটা তুলনা করা হয়েছে এক্সপেরিমেন্টস এবং আর্কের সাথে। না, আর্ক ব্যাপারটা কি? একটা আর্ক দিয়ে আমরা আনট্রাভেলড ওয়ার্ল্ডকে দেখতে পাই। আমরা যত সে আনট্রাভেলড ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাই ততই সে আনট্রাভেলড ওয়ার্ল্ডটা আরও আমাদের কাছ থেকে এগিয়ে যায়। ঠিক একই রকমভাবে একটা মানুষ যতটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করে যে আরও কত অভিজ্ঞতা আছে যেটা অর্জন করতে তার এখনও বাকি। তাই এখানে একটা তুলনাকে টেনে আনা হয়েছে, আর তুলনাটা হচ্ছে অভ্যন্তরীণ, সেহেতু এই লাইনটা হলো একটা মেটাফোরের উদাহরণ। তাই অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। এই লাইনটা একটা মেটাফোরের উদাহরণ, অপশন ডি মেটাফোর। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, হেয়ার স্যাভেজ রেস রেফার্স টু। এই যে লাইনটা তুলে দেওয়া হয়েছে, আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, এখানে স্যাভেজ রেস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এ দ্য স্পিকার্স কম্পেনিয়ন্স, বি দ্য স্পিকার্স ম্যারিনার্স, সি দ্য স্পিকার সাবজেক্টস, ডি দ্য স্পিকার্স এনিমিজ। এর সঠিক অপশন হচ্ছে অপশন সি, দ্য স্পিকার্স সাবজেক্টস। এখানে সাবজেক্টস মানে হচ্ছে প্রজা। এখানে ইথাকার যারা বাসিন্দা তাদেরকে বলা হচ্ছে স্যাভেজ রেস, কারণ তারা জীবন মানে কি বোঝে? খাওয়া দাওয়া, ঘুমোনো এবং টাকা বাঁচানো, তাই তাদেরকে বলা হচ্ছে স্যাভেজ রেস। তাই এখানে অপশন সি, দ্য স্পিকার সাবজেক্ট, এই অপশনটা সঠিক। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, দ্য লাইন সিগনিফাইজ। এই যে লাইনটা তুলে দেওয়া হয়েছে, লাইফ পাইলড অন লাইফ মানে জীবন আফটার জীবন, একটার পর আরেকটা জীবন, ওয়ার অল টু লিটল আর ইনসাফিসিয়েন্ট। কিসের জন্য? টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন অ্যান্ড টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। এই লাইনটা কোন জিনিসটাকে সিগনিফাই করে? অপশন এ dissatisfaction with loneliness, option B desire for eternal exploration, option C fear of mortality, option D the futility of striving for adventure. না, লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল, এই লাইনটা সিগনিফাই করে অপশন বি, ডিজায়ার ফর ইটার্নাল এক্সপ্লোরেশন। ইউলিসিস সেই কবিতার মাধ্যমে তিনি তার ইচ্ছেটা প্রকাশ করেছেন যে তিনি অভিজ্ঞতা অর্জন করতে চান এবং তিনি এক্সপ্লোরেশন করতে চান। তাই এই লাইনটা তিনি বলছেন যে সে যদি অনেকগুলো জীবন পায় সেটাও যথেষ্ট নয় এই পৃথিবীর সমস্ত অভিজ্ঞতা এবং এক্সপ্লোর করার জন্য, এবং তার কাছে একটাই জীবন আছে, তারও আবার কিছু বছর বেঁচে রয়েছে। তাই লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল, দ্য লাইন সিগনিফাইজ অপশন বি, ডিজায়ার ফর ইটার্নাল এক্সপ্লোরেশন। হোয়াট ডাজ দ্য লাইন I am a part of all that I have met signify? এই লাইনটা কোন জিনিসটাকে তুলে ধরেছে? আবার একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা একটু আগেও পেলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এ ডিজায়ার ফর ইমর্টালিটি, বি ডিটাচমেন্ট ফ্রম ওয়ার্ল্ড, সি ইনফ্লুয়েন্স অফ এক্সপিরিয়েন্স, ডি লিটিল প্রফিট ইন এক্সপিরিয়েন্স। এই লাইনটা কোন জিনিসটাকে তুলে ধরেছে? ডিজায়ার ফর ইমর্টালিটি, না ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ইনফ্লুয়েন্স অফ এক্সপিরিয়েন্স, না লিটিল প্রফিট ইন এক্সপিরিয়েন্স। এর সঠিক উত্তর হবে অপশন সি, ইনফ্লুয়েন্স অফ এক্সপিরিয়েন্স। তিনি এইখানে অভিজ্ঞতার যে গুরুত্ব, অভিজ্ঞতার যে ইনফ্লুয়েন্স, সেইটার উপর জোর দিয়েছেন। তাই এই লাইনটা আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, এটা সিগনিফাই করে ইনফ্লুয়েন্স অফ এক্সপিরিয়েন্সকে, যেটা হচ্ছে অপশন সি। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইটার্নাল সাইলেন্স মিনস? এইখানে যে লাইনটা তোলা হয়েছে, বাট এভরি আওয়ার ইজ সেভড, প্রত্যেকটা মুহূর্তকে ইউলিসিস বাঁচিয়ে রেখেছে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই ইটার্নাল সাইলেন্সের হাত থেকে। এখানে ইটার্নাল সাইলেন্স বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? অপশন এ আনএন্ডিং রিল্যাক্সেশন, অপশন বি পিস ইন সলিটিউড,
অপশন সি ডেথ, অপশন ডি অল অফ দিস। এখানে ইটার্নাল সাইলেন্স বলতে বোঝানো হচ্ছে অপশন সি ডেথ বা মৃত্যুকে। তিনি বলছেন তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বাঁচিয়ে রেখেছেন, প্রোটেক্ট করে রেখেছেন মৃত্যুর হাত থেকে। তাই দ্য ফ্রেজ ইটার্নাল সাইলেন্স মিনস অপশন সি ডেথ। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার। এই যে লাইনটা তোলা হয়েছে, ইউলিসিস নলেজকে কেমনভাবে ফলো করতে চায়, ঠিক যেরকমভাবে সেলার্স বা নাবিকরা সিঙ্কিং স্টারকে ফলো করে। এই লাইনের মধ্যে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অপশন এ মেটাফোর, অপশন বি পার্সনিফিকেশন, অপশন সি সিমিলি, অপশন ডি অ্যালিটারেশন। যদি তুমি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাজ বা লাইক এই শব্দ দুটি পাও এবং যদি ফিগার অফ স্পিচ জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা সিমিলির উদাহরণ। মনে রাখবে, অ্যাজ বা লাইক যদি পাওয়া যায় এবং ফিগার অফ স্পিচ জিজ্ঞেস করা হয় বা রেটোরিক জিজ্ঞাসা করা হয় তাহলে তার উত্তর হচ্ছে সিমিলি। সিমিলি হচ্ছে মেটাফোরের অপোজিট। মেটাফোরে দুটো বিপরীত জিনিসের মধ্যে তুলনা করা হয়, তুলনাটা অভ্যন্তরীণ। আর সিমিলিতে হচ্ছে দুটো বিপরীত জিনিসের মধ্যে তুলনা করা হয় কিন্তু তুলনাটা অভ্যন্তরীণ নয়। একদম তুমি লাইন পড়লেই বুঝতে পারবে। তাই লাইনের মধ্যে যদি অ্যাজ বা লাইক ওয়ার্ডটা থাকে তাহলে সেটা সিমিলির উদাহরণ। তাই টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এটা সঠিক অপশন হচ্ছে অপশন সি সিমিলি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেপ্টার অ্যান্ড আইল ইন্ডিকেট? সেপ্টার অ্যান্ড আইল এই ফ্রেজটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করে? অপশন এ কিংশিপ অ্যান্ড কিংডম, অপশন বি হলি স্টিক অ্যান্ড আইল্যান্ড, অপশন সি অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, অপশন ডি অনেস্টি অ্যান্ড ব্রেভারি। সেপ্টার অ্যান্ড আইল, সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড আর আইল মানে হচ্ছে রাজ্য। তাহলে সেপ্টার অ্যান্ড আইল বলতে যেটা ইন্ডিকেট করে বা বোঝানো হয় সেটা হচ্ছে অপশন এ কিংশিপ অ্যান্ড কিংডম। এইখানে যখন ইউলিসিস এবং টেলিমেকাস তাদের দুজনের মধ্যে পার্থক্য বোঝানো হচ্ছে সেই জায়গায় এটা ব্যবহার করা হয়েছে যে ইউলিসিস তিনি তার সেপ্টার এবং আইল ছেড়ে দেবেন তার পুত্র টেলিমেকাসকে। তাই সেপ্টার এবং আইল এর মানে হচ্ছে কিংশিপ অ্যান্ড কিংডম। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, দিস লাইন স্পিক্স অফ দ্য। এই যে লাইনটা তোলা হয়েছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, মানে হচ্ছে ইউলিসিস তার নিজের কাজ করবে এবং তার পুত্র তার মতো কাজ করবে। এইখানে ইউলিসিস এবং টেলিমেকাসের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটাকে তুলে ধরা হয়েছে। না ইউলিসিস কি করবে, সে অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশনে বার হবে, আর টেলিমেকাস রাজা হয়ে রাজত্ব সামলাবে। এই লাইনটা কোন জিনিসটাকে তুলে ধরে? অপশন এ দ্য সিমিলারিটি বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস, অপশন বি দ্য ডিসিপ্লিন ইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস, অপশন সি দ্য ডিফারেন্স বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস, অপশন ডি নান অফ দিস। এই যে লাইনটা রয়েছে সে তার কাজ করবে আমি আমার, এইটা তুলে ধরে দ্য ডিফারেন্স বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিমেকাস। ইউলিসিস এবং টেলিমেকাসের মধ্যে পার্থক্য। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ব্ল্যাঙ্ক, কাউন্সিলস, গভর্নমেন্টস, চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এরকমভাবে তোমার পরীক্ষায় বিভিন্ন লাইন তুলে দিতে পারে, কবিতার যে কোনো লাইন আর একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, সেই ব্ল্যাঙ্কের মধ্যে তোমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে। তাই কবিতাটিকে খুব ভালোভাবে রিডিং দেবে, একবার নয়, দুবার নয়, 3, 4, 5 বার, যতবার সম্ভব হয় তোমার পক্ষে রিডিং দেবে যাতে এই ধরনের কোশ্চেন মিস না যায়। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস আর গভর্নমেন্টস। তাই এই ব্ল্যাঙ্কে অপশন এ ক্লাইমেট বসবে। তাই অপশন এ ক্লাইমেটস হচ্ছে সঠিক উত্তর। হাউ ডাল ইট ইজ টু ব্ল্যাঙ্ক টু মেক অ্যান এন্ড, চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওই ব্ল্যাঙ্কের মধ্যে কোন অপশনটা সঠিক বসবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। অপশন এ স্টার্ট, অপশন বি স্টপ, অপশন সি পজ, অপশন ডি কন্টিনিউ। এই লাইন কি বসবে? হাউ ডাল ইট ইজ টু পজ, অপশন সি টু মেক অ্যান এন্ড। এটা সঠিক অপশন হচ্ছে অপশন সি পজ। হাউ ডাল ইট ইজ টু পজ, তাই অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়াইল্ড, হোয়াট ডাজ দ্য লাইন রিফ্লেক্ট? এই যে ইউলিসিস কবিতায় শেষের যে লাইনটা রয়েছে, টু স্ট্রাইভ মানে হচ্ছে টু ফাইট, ইউলিসিস লড়াই করতে রাজি আছে। টু সিক মানে হচ্ছে টু সার্চ, ইউলিসিস খুঁজতে রাজি আছে। টু ফাইন্ড মানে টু ডিসকভার, অ্যান্ড নট টু ইয়াইল্ড মিনস নট টু সারেন্ডার, কিন্তু ইউলিসিস সারেন্ডার করতে রাজি নয়। এই লাইনটা কোন জিনিসটাকে রিফ্লেক্ট করে? অপশন এ পিসফুল অ্যান্ড কোয়াইট রিটায়ারমেন্ট, অপশন বি দ্য কমফোর্ট অফ হিজ ফ্যামিলি, অপশন সি ইউলিসিস রেস্টলেস স্পিরিট অ্যান্ড আনকনকারেবল উইল, অপশন ডি হিজ ডিজায়ার ফর এক্সপ্লোরেশন। এই যে লাস্ট লাইনটা রয়েছে কবিতার, এটা কোন জিনিসটাকে রিফ্লেক্ট করে? না এর সঠিক অপশন হচ্ছে অপশন সি
ইউলিসিস রেস্টলেস স্পিরিট অ্যান্ড আনকনকারেবল উইল। ইউলিসিস সেটা খুব অস্থির। কিসের জন্য অস্থির? সে নতুন কিছু অ্যাডভেঞ্চারের জন্য অস্থির, সে এক্সপিরিয়েন্সের জন্য অস্থির, সে যেটা দেখেনি সেটাকে দেখতে চায়, যেটা জানে না সেটাকে জানতে চায়, এবং তার মধ্যে যে উইল রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে, সেটা আনকনকারেবল, সেটা হচ্ছে অদম্য। তাই লাস্ট লাইনটা কোনটাকে ফোকাস করে? ইউলিসিসের স্পিরিট যেটা হচ্ছে রেস্টলেস, আর উইল যেটা হচ্ছে আনকনকারেবল। তাহলে অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। সিলেক্ট দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার। চারটা এখানে লাইন তুলে দেওয়া হয়েছে এবং সেইখানে তোমাকে কোনটা প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ সেটা তোমাকে বলতে হবে। তুমি যদি পোয়েট্রিটাকে না ভালোভাবে পড়েছো তাহলে এই প্রশ্নের উত্তর তোমার পক্ষে সম্ভব হবে না। দেখো 1 নম্বর সেন্টেন্সে কি আছে? ইউলিসিস স্পিক্স অ্যাবাউট হিজ লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার। ইউলিসিস তার যে অ্যাডভেঞ্চারের প্রতি একটা প্রবল ইচ্ছে সেটা জানিয়েছেন। ইউলিসিস অ্যাড্রেসেস হিজ সান টেলিমেকাস। ইউলিসিস তার পুত্র টেলিমেকাসকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট এক্সপিরিয়েন্স। ইউলিসিস তার অতীতের অভিজ্ঞতার কথা বলেছেন। ইউলিসিস এক্সপ্রেস হিজ ডিটারমিনেশন টু সেল আগেন। ইউলিসিস তার ইচ্ছে প্রকাশ করেছেন আবার নতুন অ্যাডভেঞ্চারে বার হওয়ার। তাহলে কোন সেন্টেন্সটা প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ? এর সঠিক অপশন, তোমাকে খুব ভালোভাবে পোয়েট্রিটা পড়তে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউলিসিস স্পিক্স অ্যাবাউট হিজ লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, যেটা 1 নম্বরে রয়েছে। দ্বিতীয় হচ্ছে যেটা 3 নম্বরে আছে, ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট এক্সপিরিয়েন্স। ইউলিসিস অতীতের কথা বলছেন। তারপর আসছে 2, ইউলিসিস অ্যাড্রেস করছেন টেলিমেকাসকে, এবং লাস্টে আসছে 4, ইউলিসিস এক্সপ্রেসেস হিজ ডিটারমিনেশন টু সেল আগেন। তাই এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1, 3, 2, 4। কবিতাটা পড়ানোর সময় কবিতাটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছিল, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে, সেখানে ক্লিয়ারলি এই কথাগুলো বলা হয়েছে। তাই এইটা যদি তোমার ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলে তাহলে অপশনটা, কোন অপশনটা ঠিক হবে? অপশন বি, 1, 3, 2, 4। কলাম ম্যাচিং। এই কলাম ম্যাচিং বলে প্রশ্ন তোমাদের পড়বে, কলাম এ এবং কলাম বি। দেখো কলাম এতে কি রয়েছে? টেলিমেকাস, ইউলিসিস কম্পেনিয়ন্স, পেনেলোপি, অ্যাচিলেস। কলাম বিতে রয়েছে সি রিমেইনস অ্যাট হোম ওয়েটিং ফর হিজ রিটার্ন, a legendary Greek hero whom Ulysses looks up to, most blameless and future king of Ithaca. They accompany him on his journeys to explore new lands and seas. তাহলে এই দিকে তোমার ক্যারেক্টার রয়েছে টেলিমেকাস, ইউলিসিস কম্পেনিয়ন্স, পেনেলোপি এবং অ্যাচিলেস। আর এদিকে বলেছেন সি রিমেইনস অ্যাট হোম ওয়েটিং ফর হিজ রিটার্ন, এবং 4টা অপশন রয়েছে। তোমাকে প্রথমে খুঁজে বার করতে হবে, এরকম যদি কলামে প্রশ্ন দেয় যে কোন অপশনটা তুমি শিওর, তুমি জানো। তুমি যদি টেলিমেকাস জানো তাহলে তুমি বলতে পারো যে টেলিমেকাসের ক্ষেত্রে হচ্ছে মোস্ট ব্লেমলেস অ্যান্ড ফিউচার কিং অফ ইথাকা। টেলিমেকাস হচ্ছে ইথাকার ফিউচার কিং, ইউলিসিসের পর সে রাজা হবে, আর সে হচ্ছে ব্লেমলেস মানে ফল্টলেস, তার কোনো দোষ নেই, দোষহীন। তাহলে একের সাথে সি। এরপর তুমি অপশনগুলো চেক করবে, তুমি যেই অপশনটাই শিওর, তুমি জানো যে একের সাথে সি হচ্ছে, তাহলে এরপর দেখো যে কোন কোন অপশনটায় রয়েছে 1 এবং সি। তুমি দেখবে 2টো অপশন পাচ্ছ, বি এবং ডি। তখন তুমি দ্বিতীয়তে যাও, ইউলিসিস কম্পেনিয়ন্স। ইউলিসিস কম্পেনিয়ন্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ইউলিসিস কম্পেনিয়ন বলতে বোঝানো হচ্ছে অপশন ডি, দে অ্যাকম্পেনি হিম অন হিজ জার্নিজ টু এক্সপ্লোর নিউ ল্যান্ডস অ্যান্ড সিজ। নতুন ল্যান্ড এবং সি এক্সপ্লোর করার সময় তারা তার সাথে যায়। তাহলে 2D। এরপর দেখো তো 2D, সেটাও দুটোরই মিলছে। তাহলে পেনেলোপি, পেনেলোপির সাথে কোন অপশনটা যাবে? সি রিমেইনস অ্যাট হোম ওয়েটিং ফর হিজ রিটার্ন। বাড়িতে অপেক্ষা করে, ইউলিসিসের রিটার্নের জন্য অপেক্ষা করে। তাহলে 3A। 3A তুমি যদি দেখো তাহলে তুমি ক্লিয়ারলি পেয়ে গেলে এটা সঠিক অপশন কি? অপশন বি। টেলিমেকাসের সাথে মিলছে মোস্ট ব্লেমলেস অ্যান্ড ফিউচার কিং অফ ইথাকা। ইউলিসিস কম্পেনিয়ন, দে অ্যাকম্পেনি হিম অন হিজ জার্নিজ টু এক্সপ্লোর নিউ ল্যান্ড অ্যান্ড সিজ। পেনেলোপি, সি রিমেইনস অ্যাট হোম ওয়েটিং ফর হিজ রিটার্ন। আর অ্যাচিলেস, আ লেজেন্ডারি গ্রিক হিরো হুম ইউলিসিস লুকস আপ টু। আবার একটা কলাম ম্যাচিং, কলাম এ কলাম বি। সেপ্টার, হ্যাপি আইল, হাউস হোল্ড গড, উইন্ডি ট্রয়। এদিকে রয়েছে সিম্বল অফ ব্যাটেল, ডোমেস্টিক ডিউটিস, ব্লিসফুল মিটিং গ্রাউন্ড অফ হিরোইক সোলস, সিম্বল অফ রয়্যাল পাওয়ার। তাহলে সেপ্টার একটু আমরা আগে পড়লাম যে সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড। তাহলে সেটা কিসের সিম্বল? সেটা রয়্যাল পাওয়ারের সিম্বল, রাজকীয় যে ক্ষমতা তার সিম্বল। তাহলে 1-এর সাথে হচ্ছে অপশন ডি। এরপর দেখো তো 1-এর সাথে অপশন ডি কোনটা? তাহলে আমাদের অপশন হতে পারে সি এবং ডি। এবার দেখো হ্যাপি আইল। হ্যাপি আইল কি না, হ্যাপি আইল হচ্ছে ব্লিসফুল মিটিং গ্রাউন্ড অফ হিরোইক সোলস, যেখানে যারা হিরোইক সোলস, যারা যোদ্ধা, তাদের একটা মিটিং গ্রাউন্ড, দেখা করার জায়গা, সেটাকে বলা হচ্ছে হ্যাপি আইল। সেখানে ইউলিসিস বলতেন হয়তো তিনি হ্যাপি আইলে পৌঁছে যাবেন, সেখানে দেখা হয়ে যেতে পারে অ্যাচিলেসের সাথে। হাউস হোল্ড গড, অপশন সি, তার সাথে মিলবে ডোমেস্টিক ডিউটিস। হাউস হোল্ড গড সেগুলো ডোমেস্টিক ডিউটিসের মধ্যে পড়ে। আর উইন্ডি ট্রয় এটা হচ্ছে সিম্বল অফ ব্যাটেল। তাহলে অপশন সি, 1D, 2C, 3B, 4A হচ্ছে সঠিক উত্তর। স্টেটমেন্ট 1, ইউলিসিস ফাইন্ডস ইট ডাল টু পজ অ্যান্ড মেক অ্যান এন্ড। স্টেটমেন্ট 2,
Ulysses describes himself as eager to rest and relax. Statement 3. Ulysses feels that no breath is enough for life. Statement 4. Ulysses compares his inactivity to rusting unburnished. এই চারটা যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা পড়ো, কি বলেছে? ইউলিসিস ফাইন্ডস ইট ডাল টু পজ অ্যান্ড মেক অ্যান এন্ড। সব কিছুকে থামিয়ে দেওয়া, সব কিছু কাজকে থামিয়ে দেওয়া, এটা ইউলিসিসের কাছে খুবই বোরিং। এটা হচ্ছে ট্রু। তুমি যদি কবিতাটা পড়েছো বুঝতে পারছো এই লাইনটা হচ্ছে ট্রু। তাহলে দেখো তো কোন অপশনে প্রথম অপশন ট্রু রয়েছে, সি এবং ডি। এরপর আমরা দ্বিতীয় স্টেটমেন্টে আসবো। দ্বিতীয় স্টেটমেন্টে কি বলা হচ্ছে? ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ ইগার টু রেস্ট অ্যান্ড রিল্যাক্স। ইউলিসিস রেস্ট এবং রিল্যাক্স করতে খুব ভালো লাগে তার। ইউলিসিস ভালোবাসে রেস্ট এবং রিল্যাক্স করছে, এটা ফলস। তার অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপিরিয়েন্স ভালো লাগে। তাহলে তুমি যদি দেখো দুয়েরটা ফলস, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি যে কোন অপশনটা ঠিক। বাকিগুলো আমাদের আর দেখারও প্রয়োজন নেই। সেটা হচ্ছে অপশন ডি। প্রথম একটা ট্রু, দ্বিতীয়টা ফলস, তৃতীয়টা ফলস, চতুর্থ ট্রু। তৃতীয়ত দেখো কি বলছে? ইউলিসিস ফিলস দ্যাট টু ব্রেথ ইজ এনাফ ফর লাইফ। ইউলিসিস মনে করে নিঃশ্বাস নেওয়া জীবন। তিনি বলেছেন যে নিঃশ্বাস নেওয়া জীবন নয়, তাহলে এটা হচ্ছে ফলস। আর ইউলিসিস কম্পেয়ার্স হিজ ইনঅ্যাক্টিভিটি টু রাস্টিং আনবার্নিশড। ইউলিসিস তার ইনঅ্যাক্টিভিটি, অকর্মণ্যতাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? রাস্টিং আনবার্নিশড, একটা ওয়েপনের সাথে যেটা মরচে পড়ে যায় বেশি দিন ব্যবহার না হলে। এটা হচ্ছে ট্রু। তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। স্টেটমেন্ট এ, Ulysses believes life piled on life is all too little. Statement B, Ulysses thinks that experience is an arc through which gleams the untraveled world. এইখানে একটা স্টেটমেন্ট বেসড রিলেশনশিপ টাইপ কোশ্চেন দিয়েছে। স্টেটমেন্ট এতে বলা হচ্ছে ইউলিসিস মনে করেন যে অনেকগুলো জীবনও কিন্তু যথেষ্ট নয় টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। আর স্টেটমেন্ট বিতে বলছে ইউলিসিস থিংস দ্যাট এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক থ্রু হুইচ গ্লিমস দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড। যে এক্সপিরিয়েন্স হচ্ছে একটা আর্ক বা দরজার মতো, জানলার মতো, যেটা দিয়ে আনট্রাভেলড ওয়ার্ল্ড দেখা যায়। তাহলে দেখো অপশন কি বলেছে? বি কন্ট্রাডিক্টস এ। বিতে যেটা বলা হয়েছে, স্টেটমেন্ট বিতে যেটা বলা হয়েছে সেটা এর অপোজিট। বি ইজ দ্য রিজন অফ এ। বিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কারণ, এতে যেটা বলা হচ্ছে তার। এ ইজ ট্রু, বি ইজ ফলস। আমরা দেখলাম দুটোই সত্যি। এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তাহলে কোন অপশনটা হবে? অপশন ডি। এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। দুটো অপশনই ঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো মেলবন্ধন নেই, কোনো যোগসূত্র নেই, দুটো আলাদা আলাদা, দুটো ইন্ডিপেন্ডেন্ট। তাই এর সঠিক অপশন হলো অপশন ডি। অ্যাজারশন রিজন টাইপ। অ্যাজারশনে বলা হয়েছে ইউলিসিস ক্লেমস দ্যাট হি ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। ইউলিসিস বলেছেন যে ট্রাভেল ছাড়া তার পক্ষে কিন্তু বাঁচা সম্ভব নয়। আর রিজনে বলছেন হি ডাজ নট ফিল এনি লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স। নতুন অ্যাডভেঞ্চারের জন্য, নতুন এক্সপিরিয়েন্সের জন্য তিনি কোনো রকম টান অনুভব করেন না। দেখো কি বলেছে অপশনে? অপশন এতে বলা হচ্ছে এ অ্যান্ড আর বোথ আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আমরা দেখলাম দুটো সত্যি নয়, অ্যাজারশন সত্যি, রিজনটা ফলস। বিতে এ অ্যান্ড আর বোথ ট্রু, এটাও হবে না। এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। আর ডিতে বলা হচ্ছে এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। এর সঠিক অপশন হচ্ছে অপশন সি। এতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঠিক, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। আবার আরেকটা অ্যাজারশন রিজন টাইপ অফ কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজারশনে বলছেন ইউলিসিস স্টেটস উই আর নট নাও দ্যাট স্ট্রেঞ্জ হুইচ ইন ওল্ড ডেজ। ইউলিসিস বলছেন আমাদের আর সেই শারীরিক ক্ষমতাটা নেই যেটা পুরনো দিনে ছিল। রিজন, হি অ্যাকনলেজ দ্য ফিজিক্যাল ডিক্লাইন অফ হিমসেলফ অ্যান্ড হিজ কমরেডস ডিউ টু এজিং। তিনি মনে করেন বয়সের সাথে সাথে তার এবং তার যে ম্যারিনার্স ছিল তাদের যে শারীরিক শক্তি সেটা ধীরে ধীরে কমে এসেছে। অপশন এতে বলেছে এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বিতে এ অ্যান্ড আর আর বোথ ট্রু বাট আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। অপশন ডি, এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। তুমি যদি ভালোভাবে পড়ো অ্যাজারশনে এবং রিজনে যেটা বলা হয়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে এতে যেটা বলা হয়েছে আর আরে যেটা বলা হয়েছে দুটোই সত্যি, এবং রিজনে যেটা বলা হয়েছে সেটা কারেক্ট এক্সপ্লেনেশন অ্যাজারশনের। তাই অপশন এ, যেখানে তিনি বলছেন যেহেতু তার বয়স হচ্ছে, তার এবং ম্যারিনার্স তাদের ফিজিক্যাল ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য তিনি বলছেন পুরোনো দিনে আমাদের যে শারীরিক ক্ষমতা ছিল এখন আর সেটা নেই। তাই অপশন এ অ্যান্ড আর আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে তার সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন, এটাও একটা ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। সিলেক্ট দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার। তুমি যদি দেখো চারটা লাইন তুলে দেওয়া হয়েছে কবিতার লাইন থেকে, তাহলে কবিতাটিকে তুমি যদি ভালোভাবে না পড়ো এই প্রশ্নগুলো কিন্তু পারবে না। কবিতাটিকে তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং চারটা লাইনের মধ্যে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তোমাকে ঠিক করতে হবে।
আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। 2 নম্বরে বলা হয়েছে ইট লিটিল প্রফিটস দ্যাট আর আইডিয়াল কিং বাই দি স্টিল হার্থ অ্যামাং দিস ব্যারেন ক্র্যাক্স। 3 নম্বরে বলা হচ্ছে দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। আর 4 নম্বরে বলা হয়েছে অ্যান্ড দিস ইজ মাই সান টেলিমেকাস। তুমি যদি কবিতাটাকে ভালোভাবে পড়েছো তাহলে তুমি বুঝতে পারবে তিনি প্রথমেই শুরু করেছিলেন ইট লিটিল প্রফিটস দিয়ে। তাহলে 2 নম্বরে যেটা রয়েছে ইট লিটিল প্রফিটস সেটা হচ্ছে প্রথম, তারপরে আছে যে লাইনটা ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তাহলে 2 1, তারপর হচ্ছে অ্যান্ড দিস ইজ মাই সান টেলিমেকাস, টেলিমেকাসের সাথে তার ডিফারেন্স সেই পুরো স্ট্রেঞ্জারটা রয়েছে, তাহলে 2 1 4 আর শেষে হচ্ছে 3, তাহলে অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর।